অ্যানাবলিক প্রসেস। অ্যানাবলিক প্রসেস বলতে আমরা কি বুঝি? অ্যানাবলিক মানে যেখানে দুটো সিম্পল সাবস্টেন্স জুড়ে একটা কমপ্লেক্স সাবস্টেন্স তৈরি হয়, এরকম একটা প্রসেসকে বলা হয় অ্যানাবলিক প্রসেস। লাইক CO2 আর H2O, এই দুটো জিনিস, CO2 কালেক্ট হয় এনভায়রনমেন্ট থেকে আর H2O কালেক্ট হয় হচ্ছে কোথা থেকে না, মাটি থেকে, সয়েল থেকে। তারপরে এই দুটোকে এক করে কম্বাইন করে একটা প্লান্ট কি তৈরি করে? C6H12O6, দ্যাট ইজ গ্লুকোজ। ঠিক আছে, যেহেতু এখানে দুটো সিম্পল সাবস্টেন্স দ্যাট ইজ CO2 আর H2O, এই দুটো জুড়ে তৈরি হচ্ছে C6H12O6, এটা একটা কমপ্লেক্স সাবস্টেন্স। তার মানে কি হচ্ছে, একটা দুটো সিম্পল সাবস্টেন্স জুড়ছে একটা কমপ্লেক্স সাবস্টেন্সে কনভার্ট হওয়ার জন্য। তাই জন্য এই প্রসেসটাকে বলা হয় একটা অ্যানাবলিক প্রসেস। ঠিক আছে, তো এই প্রসেসটার জন্য যে টার্মস অ্যান্ড কন্ডিশন মানে শর্তগুলো দরকার, সেই দুটো জিনিস, দুটো তিনটে শর্ত কি কি? একটা হচ্ছে সানলাইট প্রয়োজন, হ্যাঁ। দ্বিতীয় কি দরকার? ক্লোরোফিল সেল দরকার। ঠিক আছে, এই দুটো হচ্ছে প্রধান দুটো শর্ত বা টার্মস। ঠিক আছে, একটা হচ্ছে সানলাইট আর একটা হচ্ছে ক্লোরোফিল সেল। এই দুটো ছাড়া কখনো ফটোসিনথেসিস হতে পারে না। আর রিয়াকশনটা কি ছিল? রিয়াকশনটা ছিল 6CO2 প্লাস 12H2O, সেটা কনভার্ট হচ্ছে C6H12O6 প্লাস 6O2 প্লাস 6H2O। এখানে আছে কি? সানলাইট আর একটা আছে ক্লোরোফিল। ঠিক আছে, তো এই রিয়াকশনটার পরে সায়েন্টিস্টরা কি না, এই যে দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন বললাম সেগুলোকে ম্যানিপুলেট করার বা সেগুলোকে চেঞ্জ করে ফটোসিনথেসিসের ওপরে সেটা কীরকম ইম্প্যাক্ট ফেলছে সেটা দেখার চেষ্টা করেছিল। লাইক সানলাইটের ইন্টেন্সিটিটা, ঠিক আছে, সানলাইটের যে ইন্টেন্সিটিটা হয় সেটাকে চেঞ্জ করে, মানে একবার কমিয়ে একবার বাড়িয়ে, সেটা ফটোসিনথেসিসকে কীভাবে ইম্প্যাক্ট ফেলছে সেইটা দেখা হয়েছিল। ঠিক আছে, তো দেখা গেছিল যে সানলাইটের 650 ন্যানোমিটার ওয়েভলেন্থ থেকে, ওয়েভলেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য, 650 ন্যানোমিটার ওয়েভলেন্থ থেকে 720 ন্যানোমিটার ওয়েভলেন্থে ফটোসিনথেসিস সব থেকে ভালো হয়। 650 থেকে 720 মধ্যে এই ওয়েভলেন্থের লাইটে ফটোসিনথেসিসের রেট দেখা গেছিল ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, এবার এই নির্দিষ্ট রেশিওটার মধ্যে বা এই নির্দিষ্ট ইয়েটার মধ্যে গ্যাপিংয়ে 680 ন্যানোমিটার ওয়েভলেন্থে আর একটা 700 ন্যানোমিটার ওয়েভলেন্থে ফটোসিনথেসিসের রেট ছিল ম্যাক্সিমাম। তো বলা হয়েছিল যেহেতু দুখানা আলাদা আলাদা ওয়েভলেন্থের লাইটে ফটোসিনথেসিসের দুটো আলাদা আলাদা পিক পাওয়া যাচ্ছিল, মানে এই দুটো ওয়েভলেন্থের লাইটে ফটোসিনথেসিস সব থেকে ভালো হয়, তো প্লান্টের মধ্যে নিশ্চয়ই এমন কোনো সিস্টেম প্রেজেন্ট আছে যেটা এই দুটো নির্দিষ্ট ওয়েভলেন্থের লাইটেই অ্যাক্টিভেটেড হচ্ছে। ঠিক আছে, এরপরে সেই আইডিয়াটায় আসা হয় যেটা হচ্ছে ফটো সিস্টেমের আইডিয়া। ফটো সিস্টেম ওয়ার্ডটাকে ভাঙলেই আমরা মানেটা পেয়ে যাব। আর সিস্টেম দ্যাট ইজ রান বাই ফোটন এনার্জি। ফোটন এনার্জি মানে সানলাইটের এনার্জিকে বলা হয় ফোটন এনার্জি। তো ফোটন এনার্জি দিয়ে চলে যেই সিস্টেমটা, সেই এনার্জিটাকে, সেই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে ফোটো সিস্টেম। এবার ফোটো সিস্টেম তৈরি হয় কি দিয়ে? পিগমেন্টস দিয়ে, যেটাকে বাংলায় কি বলা হয়? রঞ্জক। ঠিক আছে, তো পিগমেন্টের মধ্যে যেগুলো প্লান্টে থাকে সেগুলো কি কি? সেগুলো হচ্ছে ক্লোরোফিল থাকে, জ্যান্থোফিল থাকে, ক্যারোটিন থাকে, তারপরে ফাইকোএরিথ্রিন থাকে, ফাইকোবিলিনস থাকে, এটসেট্রা থাকে। এর মধ্যে প্রধান যে পিগমেন্ট সেটা কি না? ক্লোরোফিল। আর বাকি সব কটাকে একসাথে বলা হয় হচ্ছে ক্যারোটিনয়েডস। ঠিক আছে, যেগুলো আরও গৌণগুলো আছে সেগুলোকে একসাথে বলা হয় হচ্ছে ক্যারোটিনয়েডস। হলো, মেন হচ্ছে ক্লোরোফিল আর বাকি যে সেকেন্ডারিগুলো আছে সেগুলোকে একসাথে বলা হচ্ছে ক্যারোটিনয়েডস। ঠিক আছে, তো ফোটো সিস্টেম এরকম এই ক্লোরোফিল আর ক্যারোটিনয়েডস দিয়ে তৈরি হয়। কীরকম দেখতে হয়? সায়েন্টিস্টরা বলেছিল যে একটা ফোটো সিস্টেম এর মাঝে থাকে একটা ক্লোরোফিল আর তাকে ঘিরে চারিদিক থেকে থাকে হচ্ছে এরকমভাবে আমাদের ক্যারোটিনয়েডসগুলো। হলো, এইরকমভাবে। ঠিক আছে, এই হলো একটা ফোটো সিস্টেমের আইডিয়া, যেখানে মাঝে থাকে হচ্ছে একটা ক্লোরোফিল আর চারিদিকে ঘিরে থাকে তাকে হচ্ছে ক্যারোটিনয়েডস। ঠিক আছে, তো এই একটাকে বলা হয় একটা ফোটো সিস্টেম, যেটা ফোটন এনার্জি দিয়ে রান হয়। ঠিক আছে, তো ফোটো সিস্টেম দুটো আছে, একটা হচ্ছে ফোটো সিস্টেম 1, একটা হচ্ছে ফোটো সিস্টেম 2। হলো, ফোটো সিস্টেম 1 আর ফোটো সিস্টেম 2। এবার আমি দুটো ওয়েভলেন্থের কথা বলেছিলাম, একটা বলেছিলাম 680 বা 680 ন্যানোমিটার, আর একটা বলেছিলাম 700 ন্যানোমিটার। ঠিক আছে, তো 700 ন্যানোমিটারের ওয়েভলেন্থে যে ফটো সিস্টেমটা রান হয় ওটার ডিসকভারি প্রথম হয়েছিল, ওটা আবিষ্কার প্রথম হয়েছিল
তাই জন্য ওটাকে ফোটো সিস্টেম 1 নাম দেওয়া হয়েছে। আর 680-তে যেটা রান হয় সেটা সেকেন্ড ডিসকভারি হয়েছিল, ওই জন্য ওটাকে PS2 নাম দেওয়া হয়েছিল। অনেকে বলে 680 আগে আসে 700, তাহলে ওটাকে PS1 দেওয়া হয়নি কেন? বিকজ নাম আমরা দিইনি, ওরা অন্য কিছুও দিতে পারতো, এখানে আমাদের কিছু করার নেই। তাহলে যেটা 700 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটে অ্যাক্টিভেটেড হচ্ছে সেটার নাম PS1, আর যেটা 680 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটে অ্যাক্টিভেটেড হচ্ছে সেটার নাম হচ্ছে PS2। হলো। এইবার আরও কিছু ঘটনা দেখা গেল যে 680 থেকে 700 এর পরে যখন সানলাইটের ইন্টেন্সিটি বাড়ানো হলো, মানে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ানো হলো, হিসাব মতো কি সবাই ভেবেছিল প্রথমে যে ফটোসিনথেসিসের রেটটাও বাড়বে। আর হায়ার ওয়েভলেন্থ কার হয়? দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য কোন লাইটের হয়? ভিপজিওর ফলো করলে রেড, লাল। তাহলে এই রশ্মিটা বা এই রেটা সাধারণত কিন্তু লালের দিকে, ঠিক আছে? তো যখন 700-র ওপরে নিয়ে যাওয়া হলো ইন্টেন্সিটিটা, মানে 720, 30, 40, 50, দেখা গেল যে কি না ফটোসিনথেসিসের রেটটা সাডেনলি ড্রপ করলো, ঠিক আছে? দ্য রেট অফ ফটোসিনথেসিস ইজ সাডেনলি ড্রপ ইন দ্য প্রেজেন্স অফ রেড লাইট অ্যান্ড দিস ইনসিডেন্ট ইজ কল্ড রেড ড্রপ। বোঝা গেল? রেড লাইটের প্রেজেন্সে 700-এর ওপরে যেই যাচ্ছে, মানে PS1 এর ক্যাপাসিটির ওপরে যেই যাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা, তখন কি হচ্ছে না ওয়েভলেন্থের বাড়ার সঙ্গে সঙ্গে ফটোসিনথেসিস রেট ইজ ড্রপিং, তাই জন্য এটাকে বলা হচ্ছে রেড ড্রপ, ঠিক আছে? আর একটা ঘটনাও এই সময় দেখা গেছিল, সেটা হচ্ছে 680 ন্যানোমিটার আর 700 ন্যানোমিটার লাইট দুটো আলাদা আলাদা করে প্লান্টের ক্ষেত্রে দেওয়া হলো, ঠিক আছে? আলাদা আলাদা করে দিয়ে তারা দুজনে যে আলাদা আলাদা করে যে গ্লুকোজটা তৈরি করছিল, ধর শুধুমাত্র যখন 680 দিচ্ছি তখন PS2-র জন্য ধর 10টা ইউনিট অফ গ্লুকোজ তৈরি হচ্ছিল, আবার শুধুমাত্র যখন 700 দিচ্ছি তখন ধর 12টা ইউনিট অফ গ্লুকোজ তৈরি হচ্ছিল। এবার আমি যদি এদের একসাথে দিই তাহলে কত হওয়া উচিত? 22 হওয়া উচিত, 12 আর 10-এ 22। কিন্তু রিয়েল লাইফে যখন 680 আর 700 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট একসাথে দিচ্ছি তখন দেখা যাচ্ছে সেটা 22 না হয়ে 25 হয়ে গেল, ঠিক আছে? আমি 22, 25 এই মানগুলো কিন্তু টোটালি ট্রিভিয়ালি নিলাম, ধরে নিলাম সব কটা মান, ঠিক আছে, বোঝানোর জন্য। তো টোটালটা যখন একসাথে লাইটটা ইউজ করা হচ্ছে, দুটো ডিফারেন্ট ওয়েভলেন্থের লাইট, তখন যে টোটাল সামেশানে ফটোসিনথেসিসের রেটটা যেটা বেড়ে যাচ্ছে, মানে গ্লুকোজ তৈরির হারটা যে বেড়ে যাচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে ইমার্শন এফেক্ট, ঠিক আছে? তাহলে দুটো ঘটনা পড়লাম, একটা হচ্ছে কি পড়লাম, একটা পড়লাম রেড ড্রপ, যেখানে 700-এর ওপরে গেলে ফটোসিনথেসিসের রেড ড্রপ করে যাচ্ছে, আর একটা পড়লাম ইমার্শন এফেক্ট, যেখানে 680 আর 720 700 একসাথে ইউজ করলে কি হচ্ছে যে টোটাল রেট অফ ফটোসিনথেসিসটা বেড়ে যাচ্ছে সাধারণের তুলনায়, সেটাকে বলছি আমি ইমার্শন এফেক্ট। এবার ফটোসিনথেসিস প্রসেসটা ঢুকি। ফটোসিনথেসিস প্রসেসটাকে দুটো ফেজে ভাগ করা হয়, একটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ, হলো, বা আলোক নির্ভর দশা, আর একটা হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা আলোক অনির্ভর দশা, হ্যাঁ, যেটাকে ডার্ক ফেজও বলা হয়, বাট দ্য টার্ম ইজ নট দ্যাট মাচ রেলিভেন্ট। কেন রেলিভেন্ট নয় বলছি, দেখ, লাইট ডিপেন্ডেন্ট ফেজ মানে এটা লাইট লাগবেই, তাই জন্য এটাকে আমি লাইট ফেজ বলতেই পারি। কিন্তু লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ মানে দেয়ার ইজ নো রোল অফ লাইট, এর মানে এই নয় যে অন্ধকারই থাকতে হবে, এটা লাইটের অ্যাবসেন্সেই যে হতে হবে এমন কোনো মানে নেই, মানে দেয়ার ইজ নো রোল অফ লাইট ইন দিস লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, তাই জন্য ওটাকে ডার্ক বলাটা অতটা রেলিভেন্ট নয়, আমরা লাইট ইন্ডিপেন্ডেন্টই বলবো। তো আমরা দুটো ফেজ একে একে কভার করব। সবার প্রথমে আমরা পড়বো হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ, হলো। এই লাইট ডিপেন্ডেন্ট ফেজে দুখানা সাইকেল দেখা যায়, একটা হচ্ছে নন সাইক্লিক ফসফোরাইলেশন, আর একটা হচ্ছে সাইক্লিক ফসফোরাইলেশন। জিনিস দুটো কি? সবার প্রথমে আমি নন সাইক্লিক ফসফোরাইলেশনটা দেখি। হ্যাঁ, নন সাইক্লিক কি ঘটনা হয় নন সাইক্লিক ফসফোরাইলেশনে দেখি। নন সাইক্লিক ফসফোরাইলেশনের আরেকটা নামও আছে, সেটা হচ্ছে জেড স্কিম। আগে করি তাহলে বুঝতে পারবো, খুব সহজভাবে আমি বুঝবো প্রসেসটা। আমার কাছে কাঁচামাল বা ক্রুড মেটেরিয়াল হিসেবে কি কি আছে? এক হচ্ছে CO2, দুই হচ্ছে H2O। সবসময় মনে রাখবি এই লাইট ডিপেন্ডেন্ট ফেজে ইউজ হবে আগে হচ্ছে H2O-টা, তারপরে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে ইউজ হবে হচ্ছে CO2-টা। তাহলে আমরা এখন লাইট ডিপেন্ডেন্ট ফেজ করছি, তো লাইট ডিপেন্ডেন্টে কোনটা ইউজ হয়? H2O-টা, ঠিক আছে? তাহলে 680 প্রথমে আসে না 700 প্রথমে আসে? ইন্টেন্সিটি যদি কম থেকে বাড়াতে থাকি অবশ্যই আগে 680 আসে। তাহলে প্রসেসটা সবসময় শুরু হবে মনে রাখবি PS2 দিয়ে, ঠিক আছে? তো এই ধর এখানে আছে হচ্ছে আমাদের PS2,
ঠিক আছে, যে নিজে কত অ্যাক্টিভেটেড হচ্ছে, যে নিজে অ্যাক্টিভেটেড হচ্ছে 680 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটে। হলো, তাহলে এইখানে যখন 680 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট এসে পড়ছে, PS2 অ্যাক্টিভেটেড হচ্ছে। PS2 যেইমাত্র অ্যাক্টিভেটেড হচ্ছে, ও কি করছে, এই যে প্রথম মেটেরিয়াল তাহলে ইউজ হবে কি বললাম, ওয়াটার বা জল, সে ওয়াটারটাকে গিয়ে ভেঙে দিচ্ছে। PS2 ফোটন এনার্জি নিচ্ছে সানলাইট, মানে এখানে সানলাইটে অ্যাক্টিভেটেড হচ্ছে, তারপরে কি হচ্ছে, ও ওয়াটারকে ব্রেকডাউন করছে। ওয়াটার ভেঙে কি কি তৈরি হয়, এখানে 2H প্লাস প্লাস হাফ O2 প্লাস দুখানা ইলেকট্রন, এটা তৈরি হয়। দেখ H2O ভেঙে কটা O2 তৈরি হচ্ছে, হাফ O2। এটা ও লিখবো না কিন্তু, ও আর O2 দুটো আলাদা ফর্ম, দুটো আলাদা এলিমেন্ট, টোটালি আলাদা। ও হচ্ছে নেসেন্ট অক্সিজেন, মলিকিউলার অক্সিজেনও বলা হয়, ওটা টোটালি আলাদা একটা ফর্ম, ওটা আমাদের বডির পক্ষে ক্ষতিকারক। আর আমরা ওই জন্য হাফ O2 লিখবো, মানে দুবার জল ভাঙলে একটা O2 তৈরি হয়, এরম ভাবে লিখবো হাফ O2। দেখ এইখান থেকে একটা ক্যালকুলেশন আমি খুব সহজে বুঝে গেলাম যে যতগুলো H2O থাকবে তার হাফ নাম্বার অফ O2 তৈরি হবে। ক্যালকুলেশনটা মিলেই না এখানে, কোথায় লিখলাম রিয়াকশনটা, এই যে C6H12O6, যেখানে রিয়াকশনটা হয়ে গেল, এই তো 12H2O ছিল 12খানা H2O, তৈরি হলো 6টা O2। দেখ হাফ নাম্বারই কিন্তু তৈরি হয়েছে, তাই না? তাই জন্য দেখ এইখানে এই রিয়াকশনটা হচ্ছে, H2O ভেঙে হাফ O2 ভাঙছে। একটা H2O থেকে হাফ O2 গেলে 12টা থেকে কটা পাবো, 6টা পাবো, সিম্পল ক্যালকুলেশন। আচ্ছা, তো এই যে H2Oটা ভাঙলো, আর H2Oটা ভাঙলে একটা এনার্জি রিলিজ হয়। যেহেতু এনার্জি রিলিজ হচ্ছে, তাই জন্য এই দুটো ইলেকট্রন কি হবে, এই দুটো ইলেকট্রন এইখান থেকে এসে এরমভাবে ওপরের দিকে ছুটে যাবে। হলো, ইলেকট্রন দুটো রিলিজ হচ্ছে, যেহেতু এনার্জি রিলিজ হলে কি কারোর থেকে কি ইলেকট্রনই তো বেরোয়, তাই ইলেকট্রন দুটো বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার ইলেকট্রনটা যখন বেরিয়ে যাচ্ছে, এইখানে ওপরে একজন আছে, তার নাম হচ্ছে PEA অর প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর। মানে ও প্রাথমিকভাবে ইলেকট্রনটাকে হোল্ড করতে বা ধরতে হেল্প করে। ইলেকট্রনটা বেরিয়ে গেল H2O ভেঙে, সেই ইলেকট্রনটাকে ধরতে, যে এই কোথায় যাচ্ছিস দাঁড়া, ইলেকট্রনটাকে থামাতে হেল্প করে হচ্ছে PEA। ঠিক আছে, এরপরে ইলেকট্রনটা স্টেপ বাই স্টেপ সাপ্লাইড হবে কার কাছে, না PS1 এর কাছে। একটা প্রসেস হয় আমাদের বডিতে, হয়তো তোরা নামটা শুনেছিস ক্লাস 11-এ, সেটা হচ্ছে ETS, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, আর ETC, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। আমাদের বডিতে একটা সেট অফ কম্পাউন্ড থাকে যারা ইলেকট্রনটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কাজ করে। যেমন তোর বাড়িতে বা দোকানে মই থাকে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হেল্প করে, সেরকম ETSও একটা রোল প্লে করে একটা জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে। তার মানে ইলেকট্রনটাকে হোল্ড করলো কে, এখানে ইলেকট্রনটাকে হোল্ড করে নিল PEA। এবার এই ইলেকট্রনটাকে ট্রান্সপোর্ট করা, আবার একটা জায়গায় পাঠানো, সঠিক জায়গায় পাঠানো, সেই কাজটা করবে ETS। তো ETS শুরু হয় এইবার। ETS-এ সবার প্রথমে একটা কম্পাউন্ড থাকে, তার নাম হচ্ছে PQ। PQ থেকে সেটা যায় হচ্ছে সাইটোক্রোমের কাছে, নামগুলো আমি পরে লিখে দিচ্ছি। সাইটোক্রোমের থেকে যায় হচ্ছে PCর কাছে, প্লাস্টোসায়ান। ঠিক আছে, এরা কেউ না, এরা হচ্ছে এক একজন কম্পাউন্ড যারা তৈরি করে ETS। ETS-এ এরকম অনেক কম্পাউন্ড থাকে, মানে মোয়ের যেমন প্রত্যেকটা ধাপ বা সিঁড়ি থাকে, সেরকম ETS-এর এরা প্রত্যেকটা ধাপ। মানে এরা একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন ভাবে এইভাবে ইলেকট্রনটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করতে হেল্প করছে। ইলেকট্রন ট্রান্সপোর্টের একটা সিস্টেম। তাহলে ওরা ইলেকট্রনটা রিসিভ করলো PEA থেকে, PEA থেকে PQ থেকে সাইটোক্রোম কমপ্লেক্স, সাইটোক্রোম কমপ্লেক্স থেকে PC বা প্লাস্টোসায়ানিন, প্লাস্টোসায়ানিন থেকে ওরা ইলেকট্রনটাকে পাস করে দেয় কোথায়, প্লাস্টোসায়ানিন থেকে ওরা পাস করে দেয় আবার এখানে থাকা PS1 এর কাছে। হলো, এইখানে থাকে হচ্ছে আমাদের PS1। PS1 আবার ইলেকট্রনটাকে গ্র্যাব করে নেয়। এবার 700 ন্যানোমিটার ওয়েভলেন্থ আবার PS1 এর উপরে ইন্ডিভিজুয়াল এসে পড়বে, তো তখন PS1 আবার অ্যাক্টিভেটেড হবে। PS1 যে ইলেকট্রনটা পেলো এত কষ্ট করে, ও ইলেকট্রনটাকে আবার উপরের দিকে পাঠিয়ে দেয়। মানে এইখান থেকে যে ইলেকট্রনটা এসেছিল, দেখ ETS হয়ে আসলো, এটা হচ্ছে পুরোটাই ETS। হ্যাঁ, ETS হয়ে আসলো, দিয়ে আবার ওর থেকে রিলিজ করে গেল। কারণ কি, কারণ ও তো ধরে রাখতে পারলো না, ও যেই এনার্জি পাবে ওই এনার্জি দিয়ে ওই ইলেকট্রনকে আবার ওপরে পাঠিয়ে দেবে। আবার এরকম কেউ একজন আছে যার নাম হচ্ছে PEA, অনেক PEA থাকে, ওরা উপরে ইলেকট্রনটাকে হোল্ড করে, ইলেকট্রনটা আবার নিচের দিকে নামে। এবার ইলেকট্রনটা কে নেয়, এর থেকে নেয় হচ্ছে আবার ETS এ ঢোকে। ইলেকট্রন ট্রান্সপোর্ট যেখানেই হবে সেটাই ETS।
তাহলে আবার একজন ইটিএস এর একটা কম্পাউন্ড থাকে, এর নাম হচ্ছে এফডি ফেরিডক্সিন। ফেরিডক্সিন থেকে ইলেকট্রনটা যায় কার কাছে? এনএডিপি রিডাক্টেজ বলে একজনের কাছে। হ্যাঁ, এনএডিপি রিডাক্টেজ একটা উৎসেচকের নাম। নাম থেকে ওর কাজটা আমি আন্দাজ করতে পারছি কিছুটা। যার নাম এনএডিপি রিডাক্টেজ হবে, সে কি করবে? এনএডিপিকে রিডিউস করবে। তাহলে এনএডিপি রিডাক্টেজ কি করবে? এখানে ডাকবে হচ্ছে কাকে? এনএডিপিকে ডাকবে। বলো। আচ্ছা, এনএডিপি রিডাক্টেজ কি পেয়েছে এতক্ষণ ধরে? ইলেকট্রন পেয়েছে। তাহলে ও এনএডিপির সঙ্গে মানে এনএডিপি প্লাসকে ডাকে, তার সাথে ইলেকট্রন জোড়ে, আর এইখানে যে দুটো এইচ প্লাস আয়ন তৈরি হয়েছিল এটাও এখানে চলে আসে। যে এত কিছু জুড়ে তৈরি হয় শেষ প্রোডাক্ট কি? এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস। মোট কথা এই এনএডিপি এইচটা হচ্ছে আমার মেন প্রোডাক্ট। হলো কি হলো? সবার প্রথমে ওয়াটার ভাঙলো, ওয়াটার ভেঙে ইলেকট্রন রিলিজ হয়ে পিইএ সেটা হোল্ড করলো, পিইএ ইটিএস দিয়ে সেটা পিএস ওয়ানের কাছে পাঠালো, পিএস ওয়ান আবার ইলেকট্রনটাকে উপরের দিকে পাঠালো, আবার ইটিএস সেটাকে ব্যালেন্স করে এনএডিপি রিডাক্টেজকে দিল, আর এনএডিপি রিডাক্টেজ শেষ পর্যন্ত ইলেকট্রনটা দিয়ে দিল কাকে? না এনএডিপিকে। দিয়ে এনএডিপি বিজারিত হয়ে বা রিডিউসড হয়ে তৈরি করলো এনএডিপিএইচ। হলো? এইবার এই প্রসেসটায় বাই প্রোডাক্ট বা এন্ড প্রোডাক্ট হিসেবে তৈরি হয় এনএডিপিএইচ। আরেকটা জিনিসও তৈরি হয় এই ইটিএসে, যেখানে যেখানে সাইটোক্রোম কমপ্লেক্স থাকবে সেখানে সেখানে চোখ বুজে একটা করে কিন্তু এটিপি তৈরি হবে। কেন তৈরি হবে একটু পরে আমি সেটা দেখাচ্ছি। হলো? তাহলে এই লাইট ডিপেন্ডেন্ট ফেজের প্রথম সাইকেল নন সাইক্লিক কেন বলছি? ইলেকট্রনটা বেরিয়েছিল কার থেকে? ওয়াটারের থেকে। ইলেকট্রন কি আর ওয়াটারের কাছে ফিরলো না, কিন্তু ইলেকট্রনটা নিয়ে নিল কে? এনএডিপি। তাহলে ইলেকট্রনটা যেহেতু আর ওয়াটারের কাছে ফিরছে না, তাই জন্য এটাকে আমি বলছি নন সাইক্লিক ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন কেন বলে? ফসফোরাইলেশন রিয়াকশন মানে আমি কি জানি? কনসেপ্টস মাস্ট বি ক্লিয়ার। যেখানে ফসফেট অ্যাড আপ হচ্ছে কারোর সাথে, মানে এখানে এটিপি তৈরি হচ্ছে, এটিপি তৈরি মানেই ফসফোরাইলেশন রিয়াকশন। নন সাইক্লিক অ্যাজ ওয়েল অ্যাজ ফসফোরাইলেশন রিয়াকশন, তাই জন্য এটাকে বলা হয় নন সাইক্লিক ফসফোরাইলেশন রিয়াকশন। আরেকটা নামও আছে, এটাকে যেহেতু উল্টো করে দেখলে জেড এর মতন দেখতে লাগে, তাই জন্য এটাকে জেড স্কিম বা হিল রিয়াকশনও বলা হয়। হিল বলে একজন রবিন হিল বলে একজন সায়েন্টিস্ট এটা নিয়ে প্রথম কাজ করেছিলেন, তাই জন্য তার নাম অনুসারে। আর জেড স্কিম মানে জেড এর মতন দেখতে বলে এটাকে জেড স্কিম বলা হয়। ঠিক আছে? তো এটা হলো আমার নন সাইক্লিক ফসফোরাইলেশন। এরই আরেকটা হাফ হয় যেটা হচ্ছে সাইক্লিক ফসফোরাইলেশন। সেই ঘটনাটা কীরকম হয়? সেখানে কিন্তু একটা ফটো সিস্টেম ইনভলভ থাকে। এখানে যেমন একসাথে দুটো ফটো সিস্টেম ইনভলভ ছিল, ওখানে কিন্তু একটা ফটো সিস্টেম ইনভলভ থাকবে। একটা ফটো সিস্টেম বলতে ওখানে শুধু পিএস ওয়ান দিয়ে প্রসেসটা হবে। হ্যাঁ, তাহলে পিএস ওয়ান মানে কত ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট? 700 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট এসে পড়বে, দিয়ে অ্যাক্টিভেটেড হবে, দিয়ে ইলেকট্রনটা রিলিজড হবে। ইলেকট্রনটা রিলিজ হওয়ার পরে সেটা আবার একজন পিই এর কাছে যাবে, পিইএ ইলেকট্রনটাকে আবার হোল্ড করবে, আগের মতনই সেম জিনিস। কিন্তু এক্ষেত্রে একটা পার্থক্য আছে, সেটা বলছি। এক্ষেত্রে আবার ইটিএস আসবে, ইটিএস এর মধ্যে এখানে আছে ফেরিডক্সিন, তারপরে আসে হচ্ছে সাইটোক্রোম কমপ্লেক্স, তারপরে ইলেকট্রনটা যায় হচ্ছে প্লাস্টোসায়ানিনের কাছে, তারপরে এর কাছে ফিরে আসে। হলো? এটা হচ্ছে এর সাইকেল। তাহলে ইলেকট্রনটা দেখ শুরু করেছিল কোথা থেকে? শুরু হয়েছিল হচ্ছে পিএস ওয়ান থেকে। দেখ পিএস ওয়ানের কাছে কিন্তু ইলেকট্রনটা আবার ফিরে আসলো, তাই জন্য এটাকে সাইক্লিক রিয়াকশন বলা হয়। আর এইখানে আবার যেহেতু সাইটোক্রোম কমপ্লেক্স আছে, একটা এটিপি তৈরি হবে। হলো? এই হলো আমাদের নন সাইক্লিক আর সাইক্লিক ফসফোরাইলেশন। এটা সাইক্লিক কেন? কারণ এখানে এটিপি তৈরি হওয়ার পাশাপাশি ইলেকট্রন আবার আগের জায়গায় ফিরে আসছে, আর আগেরটা ইলেকট্রন তৈরি এটিপি তৈরি হচ্ছে, কিন্তু ইলেকট্রন আগের জায়গায় ফিরছে না। এইটা হলো ডিফারেন্স। একটু আগে আমি যে জিনিসটা দেখালাম, বলছিলাম না যে সাইটোক্রোম কমপ্লেক্স যেখানেই থাকবে চোখ বুজে লিখে দিবি একটা এটিপি। এবার সেই এটিপিটা কি করে তৈরি হবে? দেখ, এই জায়গাটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার। ক্লোরোপ্লাস্ট নয়, অ্যাকচুয়ালি থাইলাকয়েডের স্ট্রাকচার। ক্লোরোপ্লাস্টের মধ্যে কি কি থাকে? ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে হচ্ছে স্ট্রোমা। এই যদি একটা ক্লোরোপ্লাস্ট হয়, এর মধ্যে আছে স্ট্রোমা, আর এর মধ্যে এরকম কলাম থাকে, কলামগুলোর নাম গ্রানা, আর এই এক একটা ইউনিটের নাম হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েডের টার্মিনাল রিজিয়ন বা প্রান্তীয় রিজিয়ন বরাবর পিএস টু আর পিএস ওয়ান এইভাবে থাকে। এবার পিএস টু থেকে যখন পিএস ওয়ানে ইলেকট্রনটা যাচ্ছে, এর মাঝে একটা সাইটোক্রোম কমপ্লেক্স থাকবে, মানে ইটিএস এর মাঝে। তো এই সাইটোক্রোম কমপ্লেক্সের একটা প্রপার্টি কি বা ধর্ম কি? যেহেতু থাইলাকয়েডটা কোথায় আছে? স্ট্রোমা। যখনই সাইটোক্রোম কমপ্লেক্স ইলেকট্রনটাকে ট্রান্সপোর্ট করে পিএস ওয়ানের দিকে,
ও কি করে, ও স্ট্রোমা থেকে একটা H প্লাস আয়নকে ধরে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, মানে থাইলাকয়েডের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে এইভাবে সাইটোক্রোম কমপ্লেক্স যতবার ইলেকট্রন নেক্সট ফেজে দেবে ততবার ভেতরে একটা করে H প্লাস আয়ন ঢোকাতে থাকবে, যার ফলে ভেতরে প্রচুর পজিটিভ আয়ন তৈরি হয়ে যাবে। ভেতরে যখন অনেক পজিটিভ আয়ন তৈরি হয়ে যাবে সেগুলো বাইরে যেতে চাইবে, আর যখন এই পজিটিভ আয়নগুলো বাইরে যেতে চাইবে রাস্তা কিন্তু একটাই, সেটা হচ্ছে এরকম একটা চ্যানেল থাকে, যেটা মাইটোকন্ড্রিয়ায় তোরা কদিন আগেই পড়লি, মাইটোকন্ড্রিয়ার গায়ে যে ক্রিস্টি থাকে না, সেই ক্রিস্টির মধ্যে যেমন F0F1 বস্তু বা F0F1 পার্টিকেল থাকে, এটা হচ্ছে একটা চ্যানেলের মতো, বুঝলি তো? তো এই চ্যানেল দিয়ে H প্লাস আয়নগুলো বাইরে বেরিয়ে আসে। তো যখন এই H প্লাস আয়নগুলো এই চ্যানেলটা দিয়ে বাইরে বেরোয়, এই চ্যানেলটা কি করে, ওই H প্লাস আয়নের যে এনার্জিটা আছে ওই এনার্জিটাকে কাজে লাগায়। যতবার একটা করে H প্লাস আয়ন বাইরে বেরোবে ও ততবার একটা করে এটিপি তৈরি করবে, ঠিক আছে? তাহলে এই চ্যানেলটার কাজ কি, যতবার H প্লাস আয়ন বেরোবে ও একটা করে এটিপি তৈরি করবে। তার মানে এই সাইটোক্রোম কমপ্লেক্স যতবার H প্লাস আয়ন ঢোকাবে ততগুলো করে এটিপি তৈরি হবে। তাই জন্য যেখানেই আমি বললাম সাইটোক্রোম কমপ্লেক্স দেখবি তার পাশে লিখে দিবি একটা এটিপি তৈরি হচ্ছে, এই কারণের জন্য। এইভাবে সাইটোক্রোম কমপ্লেক্স বারবার H প্লাস আয়ন পাম্প করবে, আর বারবার ও কি করবে না, বারবার সেই H প্লাস আয়নগুলো বেরোলে একটা করে এটিপি তৈরি হবে। তাহলে আমরা লাইট ডিপেন্ডেন্ট ফেজটা কভার করলাম। লাইট ডিপেন্ডেন্ট ফেজে আমরা কি পেলাম, লাইট ডিপেন্ডেন্ট ফেজের এন্ড রেজাল্টে আমার কাছে থাকলো NADPH আর এটিপি, এই দুটো জিনিস আমি তৈরি করলাম। গেন হলো আমার এই দুটো, আর এক্সপেন্স কি হলো আমার, এরমভাবে হিসাব করে পড়লে সুবিধা হয়। এক্সপেন্স হলো আমার H2ওটা আমি খরচা করে ফেলেছি, হাতে কি আছে আমার CO2। এবার সেই CO2টা আমার খরচা হবে কোন সাইকেলে, না নেক্সট ফেজ, যেটার নাম হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। আর এখানে যে সাইকেলটা দেখা যায় সাইকেলটার নাম হচ্ছে ক্যালভিন সাইকেল, ঠিক আছে? তোরা এটা পড়েছিস যেটা ক্যালভিন চক্র বলে। তাহলে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ হলো। তাহলে এইবার সবার প্রথমে প্রসেসটা তাহলে কে পড়ে আছে আমার, শুরু করার জন্য প্রসেসে পড়ে আছে হচ্ছে CO2। তাহলে শুরু করি আমি CO2 দিয়ে। তাহলে CO2, হ্যাঁ। এইবার সবার প্রথমে দেখা গেছিল যে ক্যালভিন সাইকেলে যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, প্রথম কম্পাউন্ড, সেই প্রথম কম্পাউন্ডটা হচ্ছে তিন কার্বনের একটা কম্পাউন্ড, ঠিক আছে? এবং সেই কম্পাউন্ডটার নাম কি, PGA। ফুল ফর্ম কি উপরে লিখে দিই, ফসফোগ্লিসারিক অ্যাসিড, পরে, ঠিক আছে? ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা সবার প্রথম তৈরি হয়, ঠিক আছে? তো এই PGA একটা 3 কার্বনের কম্পাউন্ড, আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি ওদের কার্বনের নাম্বার হলো। CO2তে কটা কার্বন থাকে, একটা, ঠিক আছে? তো সবাই ভেবেছিল যেহেতু PGA 3 কার্বনের আর CO2 1 কার্বনের, তাহলে এর আগের সাবস্টেন্সটা মানে যেটা CO2-র সাথে জুড়ে তৈরি হচ্ছে তাহলে নিশ্চয়ই সেটা 2 আর 1 3 হবে, 2 হবে, এটা 2 + 1 3 হয়। কিন্তু দেখা গেল আগের কম্পাউন্ডটা আদৌ 2 কার্বনের নয়, আগের কম্পাউন্ডটায় পুরোপুরি 5খানা কার্বন আছে। নাম কি, আগের কম্পাউন্ডটার নাম হচ্ছে RUBP। এটা হচ্ছে প্রিকারসার মানে বুঝিস তো, অলরেডি যে সাইকেলে প্রেজেন্ট থাকে তাকে বলা হয় প্রিকারসার, পূর্ববর্তী যৌগ। এই RUBPর সঙ্গে CO2 জুড়ছে, দিয়ে তৈরি হচ্ছে একটা PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। কি করে তৈরি হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। আমরা ক্যালকুলেশনটা একটু ম্যানিপুলেট করব, ঠিক আছে? কি করে করব দেখাচ্ছি। RUBP তে কটা কার্বন আছে, আচ্ছা এটা রেডে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। RUBP তে আছে হচ্ছে 5টা কার্বন, ঠিক আছে? তা আমি কম্পাউন্ড নাম্বারটা আলাদা আলাদা নিচ্ছি। আমি নিলাম ধর 3টে RUBP নিলাম, হ্যাঁ। তাহলে 3টে RUBP তে টোটাল কটা কার্বন, একটা RUBP তে যদি 5টা থাকে, 3টে RUBP তে 15টা কার্বন। তাহলে 3টে যখন RUBP নিলাম আমাকে CO2ও নিতে হবে 3টে, আর 3টে CO2 তে কটা কার্বন, 15 আর 3 18টা কার্বন। কেন নিচ্ছি একটু পরে বুঝবো। তাহলে 18টা কার্বন নিয়ে 3 কার্বনের কটা সাবস্টেন্স তৈরি হবে, 3 × 6 মানে 6টা PGA, তাই তো? এইবার এই যে 6টা PGA তৈরি হলো, সেই 6টা PGA এবার একটা করে ফসফেট নেবে, হলো?
প্রত্যেকের কাছে একটা করে ফসফেট আছে, এবার আরেকটা করে ফসফেট নেবে, ঠিক আছে, দিয়ে তৈরি করবে বাই ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা আছে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবার হয়ে যাবে বাই ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে ছখানা বিপিজি, ঠিক আছে, ছটা বিপিজি তৈরি হলো। তাহলে ছটা বিপিজি, তো কার্বন কাউন্ট কিন্তু এখনো একই আছে, কারণ কার্বনের তো কোনো হেরফের হয়নি, শুধুমাত্র এটিপি ইউজ হয়েছে আর এডিপিতে কনভার্ট হয়েছে, আর এই একটা করে ফসফেট এখানে ঢুকেছে। তাহলে এটিপি কটা ইউজ হবে? ছজন আছে মানে ছটা এটিপি ইউজ হবে। এই এটিপিটা আসবে কোথা থেকে? আগের সাইকেলে হওয়া এটিপি থেকে, ঠিক আছে। তাহলে এই যে বিপিজি তৈরি হলো বাই ফসফোগ্লিসারিক অ্যাসিড বা বাই ফসফোগ্লিসারেট বা বিস ফসফোগ্লিসারেট, ঠিক আছে, এর মধ্যে টোটাল কার্বন কটা? 18টা। এইবার এটা কি হবে? এটার উপরে কাজ করবে আমাদের নেক্সট কম্পাউন্ড। নেক্সট আরেকটা যেটা তৈরি করেছিলাম, কি তৈরি করেছিলাম? নেক্সট তৈরি করেছিলাম আমি আরেকটা কম্পাউন্ড যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে NADPH, ঠিক আছে। এই NADPH যেটা তৈরি হয় সেটা এইখানে এই স্টেপটা ইউজ হয়। এবার NADPH কি করে? NADPH এখানে কি হিসেবে কাজ করে? NADPH কাজ করে রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে বিজারক বস্তু। আমরা জানি বিজারক বস্তু বা রিডিউসিং এজেন্ট রিয়াকশনের লাস্টে নিজে জারিত হয়। দেখ এটাই হচ্ছে, NADPH হয়ে যাচ্ছে NADP প্লাস, মানে এ নিজে অক্সিডাইজড হচ্ছে, আর এখানে রিডাকশন করছে কার? বিপিজি। আর বিপিজি যখন রিডাকশন হয়, বিপিজি থেকে তৈরি হয় কি? তৈরি হয় G3P, ছখানা, ঠিক আছে। G3Pর নাম কি? G3Pর নাম হচ্ছে গ্লিসারালডিহাইড 3-ফসফেট, হলো। এই G3Pতে কার্বন কাউন্ট কটা? কার্বন কাউন্ট এখনো আনচেঞ্জড, 3, 6, 18, হলো। আচ্ছা, এই G3P থেকে এবার একটা গল্প হয়। G3P আছে ছটা G3Pর মধ্যে একটা G3P সাইকেল ছেড়ে বেরিয়ে যায়, হলো। কার্বন কাউন্ট 3 নিয়ে বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকলো কটা? 5টা G3P, হলো। 5টা G3Pর মধ্যে টোটাল কার্বন কটা? 15টা, তাই তো। তাহলে 3খানা কার্বন কমে গেছে। এবার ভালো করে দেখ, 5টা G3Pর মধ্যে G3P কম্পাউন্ডার অস্তিত্ব আছে একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে এই ফসফেটটা, ঠিক আছে। প্রত্যেকটা G3Pর মধ্যে একটা করে ফসফেট থাকে আর 3টে করে কার্বন থাকে। এইবার এই সময় কি হয়? টোটাল G3P, 5টা G3Pর কাছে টোটাল ফসফেট আছে কটা? 5টা। কম্পাউন্ড কটা? 5টা। তার মানে ফসফেটও কটা? 5টা। ভালো করে বুঝবি, G3Pর কাছে কার্বন আছে 3, 5, 15, আর টোটাল ফসফেট কটা? 5টা। কম্পাউন্ড মানে 5টা। তার মানে ফসফেটের অস্তিত্ব আছে বলে কম্পাউন্ডটা আছে। এবার রিয়াকশনটা একটু সাডেনলি আনস্টেবল হয়ে পড়ে এবং রিয়াকশন থেকে দুটো ফসফেট বেরিয়ে যায়। দুটো ফসফেট বেরিয়ে গেলে টোটাল ফসফেট পড়ে থাকলো কটা? 3টে। মানে ধর 5জন মিলে 15 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, 5জনের মধ্যে দুটো অংশীদার যদি কোনো কারণে বেরিয়ে যায় বা মরে যায়, তাহলে টোটাল টাকা 15ই আছে, কিন্তু এতক্ষণ টাকাটা 5জনের মধ্যে 3 করে ভাগ হচ্ছিল, এবার 3জনের মধ্যে তাহলে কত করে ভাগ হবে? 3, 5, 5 করে। তাহলে দুটো ফসফেট বেরিয়ে গেলে বাকি 3টে ফসফেট নিজেদের মধ্যে 5টা করে কার্বন ভাগ করে নেবে, আর তৈরি করবে কি? তৈরি করবে RUMP, মানে রিবিউলোজ মোনোফসফেট। ওটা আছে বাইফসফেট, এটা হচ্ছে মোনোফসফেট। তাহলে এবার তো খুব সিম্পল হয়ে গেল, মোনোফসফেটকে বাইফসফেট হলে তাহলে কী করতে হবে বলতো? একটা করে ফসফেট নিতে হবে, তাই তো। আরে ফসফেটের ডোনার তো আমার কাছে আছেই অলরেডি। তাহলে 3খানা আমি এখানে এটিপি যদি ইউজ করি আর এডিপি যদি 3টে তৈরি হয়, তাহলে এরা হয়ে গেল হচ্ছে আবার RUBP। তাহলে রিয়াকশনটা শুরু হয়েছিল RUBP দিয়ে, শেষ হলো আবার RUBP-তে এসে, ঠিক আছে। দেখ এইবার G3P যেটা বেরিয়ে এসেছিল রিয়াকশন থেকে একটা, ওটায় কার্বন ছিল কটা? 3টে। এই G3Pটা তৈরি করে গ্লুকোজ, কিন্তু গ্লুকোজে কটা কার্বন? 6টা। তাহলে যখন সাইকেল থেকে 2খানা G3P বেরোবে তখন তৈরি হবে 1খানা গ্লুকোজ। মানে এই সাইকেলটা যখন দুবার ঘুরবে তখন তৈরি হবে 1খানা গ্লুকোজ। আর রিয়েল লাইফে কিন্তু 3টে করে আসে না। আমি এবার কেন 3টে নিলাম কেউ বলতে পারবি?
তিনটে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে এখানে যদি আমি এখানে একটা একটা করে নিতাম তাহলে এইখানে আমার ভগ্নাংশের ক্যালকুলেশন হতো, ছয়টা হয়ে যেত তিন, তিনের মধ্যে থেকে আমাকে 1/6 বাদ দিতে হতো, মানে জঘন্য ক্যালকুলেশনে দাঁড়াতো। 6 থেকে যেমন আমি একটা সহজে বাদ দিলাম, ঠিক না, এটা কিন্তু করতে পারতাম না। তাই জন্য আমি হিসাবের সুবিধার জন্য এইভাবে করলাম। কিন্তু রিয়েল লাইফে কিন্তু ওইভাবেই হয়, একসাথে তিনটে না, একটা একটা করেই আসে, ভগ্নাংশেই তৈরি হয় রিয়েল লাইফের প্রসেসে। তার মানে আমি একবারে প্রসেসটাকে 3বার ঘুরিয়ে নিলাম, যেহেতু 3 করে নিয়েছি সব কিছু। তাহলে টোটাল কেলভিন সাইকেল যদি 6বার ঘোরে তাহলে একখানা গ্লুকোজ তৈরি হবে। বোঝাতে পারলাম জিনিসটা? শুরু হচ্ছে CO2 দিয়ে, এন্ড হচ্ছে গ্লুকোজ দিয়ে, ঠিক আছে। আর এইখানে যে RUBP সঙ্গে CO2টা অ্যাড হচ্ছে, CO2 অ্যাড হলে সেই ধরনের রিয়াকশনকে কি রিয়াকশন বলে জানা আছে? অক্সিজেন অ্যাড হলে যেমন অক্সিডেশন বলে, কার্বন ডাই অক্সাইড হলে কার্বক্সিলেশন রিয়াকশন। তাহলে এই কার্বক্সিলেশন রিয়াকশন করার জন্য এখানে একটা এনজাইম লাগে। এই এনজাইমটার নাম কি? এই এনজাইমটার নাম হচ্ছে রুবিস্কো। হ্যাঁ, এই রুবিস্কোর ফুল ফর্ম আছে, সেটা হচ্ছে রিবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ। হলো রিবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ। এর নামে আমার একটা ধাঁধা আছে, সেই ধাঁধায় পরে আসছি। তো এই রিবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ এর জন্য RUBP CO2 এর সাথে অ্যাড হচ্ছে, আর কার্বক্সিলেশন রিয়াকশন হয়ে তৈরি হচ্ছে PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই হলো আমাদের ক্যালভিন সাইকেল। এই দুটো প্রসেস, প্রথমে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ যেখানে আমার ATP আর NADPH তৈরি হলো, তারপরে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ যেখানে ওই ATP আর NADPH ইউজ হলো প্লাস CO2টা ইউজড আপ হয়ে তৈরি হলো গ্লুকোজ। এই পুরো সাইকেলের লাস্টে আমি পাচ্ছি আমার সেই কাঙ্ক্ষিত গ্লুকোজ, ঠিক আছে। এইভাবে পুরো প্রসেসটা মেনটেন, ঠিক আছে। একটা কথা বলেছিলাম রুবিস্কোর কথা, এখনই বলছিলাম রুবিস্কো। তো রুবিস্কো কি করে? এই রুবিস্কোর নামে দুটো জিনিস আছে বললাম, একটা হচ্ছে কার্বক্সিলেজ আর একটা হচ্ছে অক্সিজেনেজ। তো এই রুবিস্কো ওই দোধারি তলোয়ারের মতো, ও কার্বক্সিলেশন রিয়াকশনও করতে পারে আবার অক্সিজেনেশন রিয়াকশনও করতে পারে। মোটামুটি 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অবধিও কার্বক্সিলেশন রিয়াকশন করে। কিন্তু যেই সেই টেম্পারেচারটা তার উপরে চলে যাবে 35, 37, 38 এরমভাবে বেড়ে যাবে, তখন কিন্তু রুবিস্কো শুরু করে দেবে অক্সিজেনেশন রিয়াকশন। মানে ও এনভায়রনমেন্ট থেকে CO2-র বদলে O2-কে ঢুকিয়ে CO2 এর সাথে অ্যাড করে দেবে। তার মানে CO2 তখন প্লান্ট রিলিজ করতে শুরু করবে আর O2 নিতে শুরু করবে। এবার প্লান্টের পক্ষে এটা হার্মফুল নাকি হার্মলেস? অবশ্যই হার্মফুল, বিকজ প্লান্টের CO2 থেকে, CO2 মানে কার্বনের ফর্ম, কার্বন মানে ফুড। ও যদি ফুড তৈরি না করে ওরা আরো CO2 রিলিজ করে যায় বডি থেকে, ওর বডি ক্ষয়ে যাবে আস্তে আস্তে। টেম্পারেচার হাই টেম্পারেচারের জন্য হয়। আমাদের এখানে অনেক প্লান্ট দেখবি খুব হাই টেম্পারেচারে শুকিয়ে নেতিয়ে মরে যায়, কারণ তারা ওই অ্যাডাপ্টেশনটা করতে পারে না। দিস ইজ কল্ড ফটো রেসপিরেশন। রেসপিরেশনে কি হয়? O2 ইউজ হয়, CO2 বেরোয়। তাহলে এটা কি হচ্ছে? ফটো রেসপিরেশন কেন বলছি? ফোটন এনার্জির প্রেজেন্সে O2 নেওয়া হচ্ছে আর CO2 ছাড়া হচ্ছে, যেটা ইজ ভেরি হার্মফুল ফর দ্য প্লান্ট। তাই জন্য এই প্রসেসটার নাম হচ্ছে ফোটো রেসপিরেশন। এখানে কি হয়? এখানে O2 অ্যাড হয় হচ্ছে RUBP-র সাথে। দেখ রুবিস্কো কি কাজ করছে? এই O2-কে অ্যাড করে দিচ্ছে, দিয়ে তৈরি হওয়ার কথা ছিল কি? আগের সাইকেলে তৈরি হচ্ছিল আমাদের PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে তৈরি হয় ফসফোগ্লাইকোলেট। হলো, এখানে তৈরি হয় ফসফোগ্লাইকোলেট। সেই ফসফোগ্লাইকোলেট ফার্দার একটা স্টেপ অফ রিয়াকশন দিয়ে যাওয়ার পরে CO2 রিলিজ করে। হলো, তাহলে O2টা অ্যাড হলো, ফসফোগ্লাইকোলেট তৈরি করলো, এই ফসফোগ্লাইকোলেট প্যারক্সিজোম মাইটোকন্ড্রিয়া অ্যাড্ডা করে CO2 রিলিজ করে। মোট কথা হচ্ছে এইটা রিয়াকশনটা, যে O2 অ্যাড হচ্ছে, CO2 রিলিজ হচ্ছে। তাহলে এটা একটা কি হার্মফুল ব্যাপার। তাহলে এইটা যদি চলতে থাকে তাহলে তো একটা প্লান্ট মরে যাবে, আর এটা একটা অ্যাবনর্মাল প্রসেস। তো এই অ্যাবনর্মাল প্রসেসটাকে এনকাউন্টার করার জন্য প্লান্টের মধ্যে কিছু চেঞ্জেস আসে। এটা সাধারণত একটা প্লান্টের মধ্যে দেখা যায় না, তাহলে প্লান্ট মরে যেত। তো প্লান্ট এটাকে এনকাউন্টার করার জন্য যে প্রসেসটা বেছে নিয়েছে, দুটো প্রসেস। একটা হচ্ছে C4 সাইকেল।
C4 সাইকেলের ক্ষেত্রে কি হয়, C4 সাইকেল একটু যারা টেম্পারেট প্লান্ট, টেম্পারেচার যেসব জায়গায় বেশি সেসব জায়গার প্লান্টরা ডাইমরফিক ক্লোরোপ্লাস্ট দেখায়। ডাইমরফিক ক্লোরোপ্লাস্ট মানে ওদের ক্লোরোপ্লাস্ট দু ধরনের সেল নিয়ে তৈরি। আমরা জানি একটা প্লান্টের মধ্যে দু রকম সেল পাওয়া যায়, একটা হচ্ছে মেসোফিল সেল যেটা ওপরের লেয়ারে থাকে, আর একটা হচ্ছে বান্ডল সিট সেল। বান্ডল সিট সেল মানে যেটা জাইলেম ফ্লোয়েমের সেল। বান্ডল সিট মানে জাইলেম ফ্লোয়েম, জানিস তো? তো জাইলেম ফ্লোয়েমের সেলকে বলা হয় বান্ডল সিটের সেল, ঠিক আছে? বান্ডল মানে কি, জাইলেম ফ্লোয়েমকে বলা হয় বান্ডল, ঠিক আছে? তো বান্ডল সিটের সেল মানে জাইলেম ফ্লোয়েমের সেল, আর মেসোফিল সেল মানে পাতার সাধারণ সেল, ঠিক আছে? নর্মালি একটা সাধারণ সেল ওপরের দিকে থাকে আর বান্ডল সিটের সেল নিচের দিকে থাকে। তো এরা দুটো সেলকে একসাথে ইউজ করে ফটোসিনথেসিসের জন্য, C4 প্লান্টসরা। কি ঘটনাটা হয়, ওরা নর্মালি এই মেসোফিল সেলে অন্যান্য প্লান্টদের মতো CO2টাকে কালেক্ট করলো, দেখ অ্যাটমসফিয়ারিক CO2 এন্টার করলো, ঠিক আছে? এবার পাতার মেসোফিল সেলের মধ্যে ওয়াটার থাকে, সেই ওয়াটারটা ভাঙে, কিসে ভাঙে? H প্লাস প্লাস OH মাইনাস। এই যে OH মাইনাস আয়নটা এই CO2-র সাথে জুড়ে যায়, দিয়ে তৈরি করে দেখ HCO3 মাইনাস আয়ন, তৈরি হলো HCO3 মাইনাস। তাহলে সবার প্রথমে কি হলো, মেসোফিল সেলে ওরা CO2টাকে নিল, CO2টাকে নিয়ে ওয়াটার ভেঙে যে OH মাইনাস আয়ন তৈরি হচ্ছে সেটার সাথে জুড়ে তৈরি করলো HCO3 মাইনাস আয়ন। এই HCO3 মাইনাস আয়নের সঙ্গে এসে জোড়ে এখানেই প্রেজেন্ট থাকা একটা সাবস্টেন্স যার নাম হচ্ছে ফসফোএনল পাইরুভেট, বা শর্ট ফর্ম হচ্ছে PEP, পেপ। সেই পেপ আর HCO3 জুড়ে তৈরি করে কি, তৈরি করে হচ্ছে ম্যালেট বা ম্যালিক অ্যাসিড, ম্যালেট, ঠিক আছে? ম্যালেট বা ম্যালিক অ্যাসিড, সেটা পরবর্তীতে পাস হয়ে যায় কোথায়, মেসোফিল সেল থেকে চলে যায় হচ্ছে সেটা বান্ডল সিতে, মানে নিচের সেলটায়। এবার একটা জিনিস ভালো করে বোঝ, যে সেলটা নিচে আছে সেই সেলটা কি ততটা হিটের এক্সপোজার পাবে যেটা ওপরের সেলটা পাবে? অবশ্যই ওপরের সেলটা বেশি গরম হবে, নিচের সেলটা কম। তাই জন্য বান্ডল সিটের সেল সবসময় তুলনামূলক ঠান্ডা থাকে। তাই জন্য যখন বান্ডল সিটের সেলের মধ্যে যাচ্ছে C4 অ্যাসিড মানে ম্যালিক অ্যাসিডটা, তখন ওটা অনেক কম টেম্পারেচার ওইখানে। এইবার ওইখানে গিয়ে ম্যালিক অ্যাসিডটা CO2টাকে রিলিজ করে দিচ্ছে, দেখ CO2টা বেরিয়ে আসলো, দিয়ে ওটা আবার কি তৈরি হয়ে গেল, এটা আবার একটা C3 অ্যাসিড মানে এটা পাইরুবিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, হলো? আরেকবার বলছি প্রসেসটা, অ্যাটমসফিয়ারিক CO2 ঢুকে HCO3 মাইনাস আয়ন তৈরি হলো, দিয়ে সেইটা পেপের সাথে রিয়াকশন করলো, দিয়ে তৈরি করলো ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডটা বান্ডল সিতে গেল, CO2টাকে ছেড়ে দিল, দিয়ে নিজে তৈরি করলো পাইরুবিক অ্যাসিড, মানে 4 কার্বন থেকে হয়ে গেল 3 কার্বনের অ্যাসিড। এবার ওই 3 কার্বনের অ্যাসিডটা আবার ফিরে গেল এইখানে, মানে আবার মেসোফিলে চলে গেল, হলো? এইবার ঘটনাটা কি হচ্ছে, এই যে একটা CO2 যেটা বান্ডল সিতে থাকলো সেইটা এখানে C3 সাইকেল পারফর্ম করলো, মানে এখনই ক্যালভিন সাইকেল যেটা পড়লাম ওই সেম সাইকেল এদের ক্ষেত্রে হবে কোথায় না, বান্ডল সিটের মধ্যে, মেসোফিলে না হয়। মানে একটা লেজুর রিয়াকশন অ্যাড হলো জাস্ট মেসোফিলেরটা, বাকি সবটা পুরোটা সেম বান্ডল সিতে হচ্ছে। আগের জন্য সব কিছু মেসোফিলে হচ্ছিল, এর মেসোফিলে যা CO2টাকে অ্যাডাপ্ট করা হলো, দিয়ে CO2টাকে ট্রান্সপোর্ট করা হলো নেক্সট ফেজে বান্ডল সিতে, তারপরে সেখানে সেই CO2টাকে ইউজ করে তৈরি করা হলো কি না, গ্লুকোজ, ঠিক আছে? জাস্ট লাইক ক্যালভিন সাইকেল, শুধু একটা স্টেপ এক্সট্রা, যেখানে CO2টাকে এন্টার করানো হচ্ছে। যেহেতু এন্টার করিয়ে দেওয়া হচ্ছে, টেম্পারেচার কমে যাচ্ছে ভেতরের দিকে, আর অসুবিধা হচ্ছে না। এবার আবার যে 3 কার্বনের অ্যাসিডটা এখানে গেল, ওই 3 কার্বনের অ্যাসিডটা আবার একটা HCO3 আয়ন আসবে, ওটার সাথে জুড়ে 3 আর 1 আবার একটা 4 কার্বনের অ্যাসিড তৈরি করবে ম্যালিক অ্যাসিড, ও আবার একটা CA-কে নিয়ে আসবে CO2-কে, ও আবার 3 কার্বন হয়ে আবার মেসোফিলে ফিরে যাবে, আবার একটা কার্বনকে নিয়ে আসবে, মানে C3 অ্যাসিডটা এখানে ট্রান্সপোর্টের কাজ করে। ও মেসোফিল থেকে CO2গুলোকে বান্ডল সিতে ঢোকায়, আবার নিজে C3 অ্যাসিড হয়ে আবার চলে যায়। এই সাইকেলটার নাম C4 সাইকেল। কেন C4 সাইকেল? আগের সাইকেলটায় প্রথম তৈরি হওয়া কম্পাউন্ডটা 3 কার্বনের ছিল, তাই জন্য C3 সাইকেল। এখানে তৈরি হওয়া প্রথম কম্পাউন্ড ইজ 4 কার্বনের, দ্যাট ইজ ম্যালিক অ্যাসিড, তাই জন্য এটা C4 সাইকেল। একটা বললাম স্ট্রাকচারাল মডিফিকেশনের কথা, আরেকটা বলবো বিহেভিয়ারাল মডিফিকেশন। এখানে বিহেভিয়ার চেঞ্জ হয় প্ল্যান্টে। সাধারণত স্টোমাটাল ওপেনিং বা পত্ররন্ধ্র কখন খোলে প্ল্যান্টে? দিনের বেলা। বন্ধ হয় কখন? রাতের বেলা। ক্যাম্প প্ল্যান্ট মানে এরা সাধারণত জেরোফাইটিক প্ল্যান্ট। জেরোফাইটিক মানে যারা সাধারণত মরুভূমির দেশে পাওয়া যায়। এদের ক্ষেত্রে এই সাইকেলটা একটু উল্টো। এরাও মানে C2কে এনকাউন্টার করার জন্য এই জিনিসটা করে। এরা কি করে, রাতের বেলা পত্ররন্ধ্র খুলে দেয় স্টোমাটাল ওপেনিং, আর দিনের বেলা স্টোমাটাল ওপেনিং বন্ধ করে দেয়। কীরকম হয় ব্যাপারটা? রাতের বেলা এরা যখন পত্ররন্ধ্র খুলে দেয় তখন ওরা CO2টাকে ভেতরে ঢুকিয়ে নিল,
দিয়ে ঠিক আগের জনার মতো ওই এই H2O-কে ইউজ করে HCO3 মাইনাস আয়ন বানায়, দিয়ে আবার এখানেও পেপ থাকে, এই পেপ আর HCO3 জোড়ে দিয়ে তৈরি হয় একটা C4 অ্যাসিড, মানে যেটা হলো ম্যালিক অ্যাসিড। হলো যে সেই ম্যালিক অ্যাসিডটাকে ওরা ওদের সেলের ভ্যাকুওলের মধ্যে ভরে রাখলো। হলো ওটা কখন হলো? এটা রাতের বেলা, স্টোমাটাল ওপেনিং খোলা, এই ঘটনাটা হচ্ছে, বুঝতে পারলাম? এবার দিনের বেলা হলো, স্টোমাটাল ওপেনিং হয়ে গেল ক্লোজড, বন্ধ। স্টোমাটাল ওপেনিং বন্ধ থাকায় এবং এদের গায়ে একটা পুরু কিউটিকেলের আবরণ থাকায় খুব বেশি টেম্পারেচার কিন্তু এদের ভেতরে ঢুকতে পারে না। দিনের বেলা যেহেতু পুরো একটা কিউটিকেলের আবরণ থাকে, আর কি হয়? স্টোমাটাল ওপেনিং বন্ধ, তাহলে ভেতরে কি হিট ঢুকতে পারছে না। যেহেতু হিট ঢুকতে পারছে না, তাহলে ওদের সেলও গরম হচ্ছে না। তো দিনের বেলা ওরা কি করে, এই যে ম্যালেট যেটা তৈরি করে রেখেছিল ভ্যাকুওলের মধ্যে, ভ্যাকুওল থেকে ম্যালেটটাকে বার করে। হলো যে ম্যালেটটা ভাঙে কিসে? ম্যালেটটা ভেঙে যায় C3 অ্যাসিডে, মানে পাইরুভিক অ্যাসিড, দিয়ে CO2 তৈরি হয়, দিয়ে এই CO2টাই নিচে ক্লোরোপ্লাস্টে ঢুকে যায়। আগের জনার সাথে এর পার্থক্যটা বোঝা গেল? আগের জনা কি করছিল? ক্লোরোপ্লাস্ট সেলটাকে দুটো অংশে ভেঙে নিয়েছিল, ওপরে মেসোফিল দিয়ে ঢুকিয়ে বান্ডেল সিতে সেটাকে C4 অ্যাসিড হিসেবে নিয়ে যাচ্ছিল, যে C4 অ্যাসিডটা সেখানে CO2টাকে রিলিজ করে C3 অ্যাসিড হয়ে যাচ্ছিল, দিয়ে বাকি প্রসেসটা হচ্ছিল। এক্ষেত্রে প্রসেসটা কীরমভাবে চেঞ্জ হলো? এক্ষেত্রে ঘটনা যেটা হলো সেটা হচ্ছে, এখানে মেসোফিল রাতের বেলা স্টোমাটাল ওপেনিং খোলা, তারপরে কি হলো, স্টোমাটাল ওপেনিং দিয়ে সেটা CO2টাকে রাতে কালেক্ট করলো, রাতে ভ্যাকুওলের মধ্যে সেটাকে এন্টার করালো, তারপরে কি হলো, CO2 রাতে ভ্যাকুওলের মধ্যে কি ফর্মে এন্টার করালো, সেটাকে ম্যালেট ফর্মে এন্টার করালো। তারপরে দিনের বেলা যখন সব কিছু বন্ধ, টেম্পারেচারও কন্ট্রোলে, ম্যালেটটাকে বার করলো ভ্যাকুওল থেকে, C3 অ্যাসিডে কনভার্টেড হলো। তারপরে ওই ম্যালেট থেকে যে CO2টা রিলিজ হলো, CO2টা ঢুকে গেল ক্লোরোপ্লাস্টের মধ্যে, ক্লোরোপ্লাস্টের মধ্যে যে সাইকেলটা হলো সেটা কি? ক্যালভিন সাইকেল। মানে এটা দিনে রাতে স্টোমাটাল ওপেনিং খোলার টাইমিংটা চেঞ্জ করলো, আর কিছুই না। তাহলে এরা দিনের বেলা স্টোমাটাল ওপেনিং বন্ধ রাখে যাতে টেম্পারেচার ভেতরে না ঢোকে, রাতের বেলা স্টোমাটাল ওপেনিং খোলা রাখে যাতে টেম্পারেচারটা, তখন যাতে CO2টা নিয়ে আবার H2ওটাকে ছেড়ে দিতে পারে। এই হলো ক্যাম সাইকেল।